দোহায় যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা, হরমুজ নিয়ে দর কষাকষি, চুক্তি তদারকিতে যোগাযোগের মাধ্যম চালুতে রাজি দুপক্ষ, ফলপ্রসূ বৈঠকের দাবি ট্রাম্পের। ইউক্রেনে রুশ হামলায় 2 শিশুসহ নিহত 6, আহত অর্ধশতাধিক। পাল্টা আঘাত কিয়েভের প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কির বিরুদ্ধে লড়ার ঘোষণা সাবেক সেনাপ্রধানের। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা, দেশ জুড়ে নিরাপত্তা সংকট ও অর্থনৈতিক বিপর্যয়। 4 মাসে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন 7 লাখ মানুষ। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়ল 2000, কমছে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা। ক্ষতিগ্রস্ত এলাকায় চরম মানবিক সংকট। আবারও পারস্য উপসাগরের আকাশে দেখা দিয়েছে যুদ্ধের কালো মেঘ। বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে আজ যেন নতুন করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সরাসরি ঘোষণা দিয়েছেন ইরানকে তৃতীয়বারের মতো আঘাত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী এখন দাঁতে দাঁত চেপে প্রস্তুত। সরকারের ইশারা পাওয়া মাত্রই তারা ঝাঁপিয়ে পড়বে। বিশ্ববাসী যখন ভাবছিল যুদ্ধের রেশ হয়তো কমে আসছে, ঠিক তখনই নেতানিয়াহুর এই বজ্রকঠিন হুঙ্কার পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাবিপদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের মতো শক্তিশালী মিত্রের হুমকিও কি তবে নেতানিয়াহুকে থামানোর জন্য যথেষ্ট নয়? নেতানিয়াহুর এই ক্ষোভের উৎস মূলত তেহরানের পরমাণু প্রকল্প। তার দাবি, আগের 2টি হামলায় ইসরায়েল যে সফল হয়েছিল তা ইরানকে পরমাণু বোমার হাত থেকে সামরিক মুক্তি দিয়েছিল। কিন্তু ইরানের কাছে থাকা 60% বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ এখন তার কাছে এক জ্বলন্ত বারুদ মনে হচ্ছে। তিনি কোনো ঝুঁকি নিতে রাজি নন। গত বছরের সেই অপারেশন রোয়ারিং লায়ন কিংবা গত ফেব্রুয়ারির রক্তক্ষয়ী হামলা স্মৃতি এখনো টাটকা। তখনও ইসরায়েলি গোলার ঝড়ে ইরানের বড় বড় সামরিক স্থাপনা ধুলোয় মিশে গিয়েছিল। এবার কি তবে তার চেয়ে বড় কিছুর অপেক্ষা করছে তেহরান? সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্ক ফাটল থেকে। আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত ধমক দিয়ে বলেছেন, সাবধানে কথা বলো বন্ধু, নতুবা ইসরায়েলকে একা পথ চলতে হবে। কিন্তু নেতানিয়াহুর এই অবিচল অবস্থান কি সত্যি ইসরায়েলের নিজস্ব শক্তির উপর বিশ্বাস, নাকি নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর শেষ বাজি? তিনি সরাসরি বলে দিয়েছেন, প্রস্তাবিত কোন শান্তি চুক্তির কাছে তিনি তার দেশের নিরাপত্তাকে বিকিয়ে দেবেন না। অর্থাৎ আমেরিকা চাইলেও ইসরায়েল যে এবার আর থামছে না তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু কি তবে তৃতীয়বারের মতো আগুনের ওপর ঘি ঢালছেন? ইরানও কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নয়। তাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, হামলা হলে জবাব হবে ভয়াবহ। ট্রাম্প প্রশাসন যখন ইসরায়েলের ওপর থেকে হাত সরিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছে, তখন নেতানিয়াহুর এই একগুঁয়েমি কি ইসরায়েলকে একঘরে করে ফেলবে? আগামী কয়েকটা দিন হতে যাচ্ছে পারস্য উপসাগরের ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত সময়। যুদ্ধের এই দামামা আর কতদূর গড়াবে তা বোধ হয় এখন কেবল সময় আর সেই নির্দেশের অপেক্ষায় থাকা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোই বলতে পারে। আমেরিকার সাথে যুদ্ধের মাঝেও কোটি কোটি ডলার আয় করছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার পর 2 সপ্তাহে শুধু তেল রপ্তানি থেকে ইরান আয় করেছে 23 কোটি ডলারের বেশি। না যুদ্ধ না শান্তি, এই পরিস্থিতিতে ভেঙে পড়া আলোচনা আবারও শুরু হয়েছে কাতারের দোহায়। তবে সরাসরি নয়, বরং যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিদের সাথে আলাদা আলাদা আলোচনা করছে মধ্যস্থতাকারীরা। কেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে না তা খোলাসা করেছেন ইরানের প্রধান আলোচক বাঘের গালিলিবাফ। আকস্মিক বজ্রপাতের মতো শান্তি সমঝোতা ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ইরান কয়েক দফা পাল্টাপাল্টি হামলার পর আবার গতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে হরমুজ প্রণালী। বিশ্ববাজারে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হুমকিতে আবার চোখ রাঙাচ্ছিল অচল অবস্থার সংখ্যা। যদিও মার্কিন হুমকি পাত্তা না দিয়ে বরাবরের মতোই হরমুজে নিশ্ছিদ্র আধিপত্য ধরে রেখেছে তেহরান। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কড়া নজরদারি ফাঁকি দিয়ে বিকল্প চোরাপথে হরমুজ পাড়ি দিতে গিয়ে বুধবার একটি কার্গো জাহাজ ডুবোচরে আটকে যাওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও হরমুজের মোক্ষম ব্যবহারে এরই মধ্যে বিপুল পরিমাণে তেল রপ্তানি করেছে ইরান। এতে আয় হচ্ছে অঢেল। এটি শুধু কথার কথা বা ধারণা? এর পক্ষে শক্ত কোনো প্রমাণ আছে কি? শুধু 2 সপ্তাহের তথ্যপাত্য বলছে কমপক্ষে 5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান, যা প্রকাশ করেছে তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী একাধিক সংস্থা। তেল রপ্তানির এই সুযোগের শুরুটা গত 17 জুন ইরান ঘিরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর। এর থেকে আয়ের পরিমাণ 3.5 বিলিয়ন বা 350 কোটি ডলার। এর গড় করলে দেখা যায় প্রতিদিন 23 কোটি 30 লাখ ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। এ তো গেল 2 সপ্তাহের হিসাব। বড় কোনো অঘটন না হলে যা আগামী 1.5 মাস পর্যন্ত অব্যাহত থাকবে। কারণ যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী 21 আগস্টের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার বেঁধে দেওয়া সীমার মধ্যবর্তী সময়ে উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী। তাই এই সুযোগের মোক্ষম ব্যবহারে তেহরানের আয় ফুলে ফেঁপে যে কোথায় গিয়ে ঠেকবে তা আগে থেকেই আভাস দিচ্ছে
গত 2 সপ্তাহের জরিপ। তাছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করা বিদেশি জাহাজ থেকে ইরানের টোল আদায় থেকে অর্জিত অর্থের হিসাব তো আছেই। এদিকে ইরানের প্রতিনিধি দলের সাথে আরেক দফা শান্তি আলোচনার আশায় মঙ্গলবার কাতারের দোহায় গিয়ে একাধিক বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের শীর্ষ নেতা স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার। এই সফরে বৈঠক হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল থানির সাথে। কথা হয়েছে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার কৌশল সহ সার্বিক বিষয়ে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আর বৈঠক আয়োজনে কাতারের অঙ্গীকারের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন আল থানি। কাতারের বিবৃতিতে জানানো হয়েছে, বৈরুত তেল আবিব শান্তি চুক্তি আর লেবানন থেকে দখলদার ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও কথা হয়েছে। এদিন ইরানের প্রতিনিধি দলের সাথে উইটকফ আর কুশনারের বৈঠক তো দূরের কথা, মুখোমুখি দেখাও হয়নি। এক সাক্ষাৎকারে এর কারণ খোলাসা করেছেন ইরানের পক্ষে প্রধান আলোচক দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। সমঝোতা স্মারকের 5টি ধারা, যার একটি হলো লেবাননে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী ধারাগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হব না। এই সমঝোতা স্মারকের প্রথম ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে লেবাননের স্বীকৃত সরকারি ভৌগোলিক মানচিত্রের ভিত্তিতে দেশটির আঞ্চলিক সার্বভৌমত্বই প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যুদ্ধের অবসান ঘটাতে হলে আর কোনো সামরিক অভিযান চালানো যাবে না এবং জনগণকে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। এদিকে সংকট আরো জটিল আকার নেওয়ার আভাস দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপে নতি স্বীকার করবে না তেল আবিব। নিরাপত্তার প্রয়োজনে যতদিন প্রয়োজন ততদিনই লেবাননে থাকবে ইসরায়েলি সেনারা। এমনকি দরকার হলে তৃতীয় দফায় ইরানে হামলার হুমকিও দিয়েছেন তিনি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি ভেনেজুয়েলায় ভূমিকম্পে চাপা পড়া ব্যক্তিদের। ফলে সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা। ভারী যন্ত্রপাতি না থাকায় হাতেই স্বজনদের খুঁজে ধ্বংসস্তূপ সরাচ্ছে সাধারণ মানুষ। নাজুক এই পরিস্থিতি সামাল দিতে না পারায় জনগণের ক্ষোভের মুখে পড়েছে ভেনেজুয়েলা সরকার। ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের মাঝে হাতড়ে বেড়াচ্ছেন 27 বছর বয়সী যুবক হুয়ান আন্দ্রাদে। ভাঙা কংক্রিটের স্তূপ, লোহার বাঁকানো কাঠামো আর ধুলোর নিচে হন্যে হয়ে খুঁজছেন তার প্রিয়জনদের। ভূমিকম্পে কয়েক সেকেন্ডেই ধসে পড়ে তাদের অ্যাপার্টমেন্ট, আর চাপা পড়েন স্ত্রী, মেয়ে, বোন সহ পরিবারের অন্য সদস্যরা। প্রকৃতির এই ধ্বংসলীলা পেরিয়েছে 1 সপ্তাহ, তবুও আশা হারাননি। মনে সাহস জুগিয়ে আশায় আছেন অলৌকিকভাবে হয়তো ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হবে পরিবারের কেউ না কেউ। আমি প্রথম 2 দিন খালি হাতেই এই ধ্বংসস্তূপ থেকে 9 জনকে জীবিত উদ্ধার করেছি। আমি কোনো উদ্ধার করবি না, কিন্তু তৃতীয় দিন থেকে এখন পর্যন্ত কাউকেই জীবিত উদ্ধার করতে পারিনি। পরিবারের সদস্যদের উদ্ধার করা যাবে এমন বিশ্বাস এখনো অটুট আছে। ভূমিকম্পের সময় বাসার বাইরে ছিলেন হুয়ান। ফিরে দেখেন ধুলা আর লোহা কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে তার বাড়ি। পুরো পরিবার হারিয়ে শোকে স্তব্ধ হলেও হাল ছাড়েননি হুয়ান। কেউ বেঁচে থাকার সম্ভাবনা না থাকলেও তাদের উদ্ধারের চেষ্টা থামাতে নারাজ তিনি। শুধু নিজের পরিবার নয়, ধ্বংসস্তূপ থেকে কোনো আর্তনাদের শব্দ শুনলেই ছুটে যাচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। আমি সময় মতো পরিবারের কাছে পৌঁছাতে পারিনি। আমার বিশ্বাস তারা এখানেই আছে। জানি না তাদের বের করে আনতে পারবো কিনা, তবে হাল ছাড়বো না। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করতে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। অনুভব করছি যেন সৃষ্টিকর্তা আমাকে বলছেন অন্যদের উদ্ধারেও সাহায্য করতে হবে। ভঙ্গুর অর্থনীতির দেশ ভেনেজুয়েলায় এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ অকল্পনীয়। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। সময়ের সাথে কমছে ধ্বংসস্তূপে চাপা পড়াদের জীবিত উদ্ধারের আশা। এত হতাশার মাঝেও প্রতিকূলতা মোকাবেলা করে উদ্ধারকারীদের সাথে মিলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হুয়ানের মতো স্বজনহারা পরিবারের সদস্যরা। যন্ত্রপাতি ছাড়া উদ্ধার কাজ চালানো বেশ কঠিন ও জটিল। আমাদের একমাত্র শক্তি হচ্ছে বিশ্বাস, যা আমরা হারাতে চাই না। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসুক বা না আসুক, আমরা কাজ চালিয়ে যাব। বিরূপ প্রকৃতির কাছে মানুষ অসহায়, কিন্তু ভালোবাসা, দায়িত্ব আর আশার শক্তি যে কত বড় তার বাস্তব উদাহরণ 27 বছর বয়সী হুয়ান। ধ্বংসস্তূপে চাপা পড়েছে পরিবার, তবুও বিশ্বাস হারাননি। দৃঢ় মনোবল নিয়ে